ইরানে ইসরায়েলি সামরিক আগ্রাসনে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন বাংলাদেশিরা। দেশটিতে ২,০০০-এরও বেশি বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০। এসব বাংলাদেশিকে তেহরান থেকে সরিয়ে নিতে বাংলাদেশের দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। এছাড়া যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনেক প্রবাসী কাজ হারাতে পারেন বলে জানিয়েছেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও তীব্র হচ্ছে। উভয় পক্ষই নতুন নতুন স্থাপনায় হামলা চালাচ্ছে। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন ইরানে অবস্থানকারী বাংলাদেশিরা। ইরানে বাংলাদেশিদের পরিস্থিতি জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ইরানে ২,০০০-এর বেশি বাংলাদেশি আছেন বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইরানে বর্তমানে ২,০০০-এর বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। ইসরায়েলের অব্যাহত হামলার কারণে পরিস্থিতি অবনতি হতে পারে এমন আশঙ্কায় ইরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানিয়েছে সরকার। তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আলাদা ইমার্জেন্সি হটলাইন নাম্বার চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। এবার অন্যান্য প্রসঙ্গ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। সকাল 11টায় শুরু হয় বৈঠক। এতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ফুটবল সহ বিভিন্ন খেলায় সহযোগী করতে আগ্রহী ব্রাজিল। এ সময় রাজনৈতিক সহনশীলতা না থাকলে শত সংস্কারও কাজ হবে না বলে মন্তব্য করেন আমির খসরু। আগামী দিনের নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সাথে কি কি কাজ করার সম্ভাবনা আছে এগুলো দীর্ঘ আলোচনা করেছে, এবং এখানে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের কৃষি। এবং আরেকটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে, সেটা হচ্ছে স্পোর্টসে। আপনারা জানেন ব্রাজিল ফুটবল তো আছেই, এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। তো বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে। জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল 2-এর সদ্য নিয়োগ পাওয়া 3 বিচারককে সংবর্ধনার মাধ্যমে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, এতে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এদিন জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নয়তো তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। যাত্রা শুরু হয়ে গেছে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে
আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। সম্প্রতি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ, আর তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে এরই মধ্যে মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সরকারি এইসব নির্দেশনার বিষয়ে এখনও মানুষ জ্ঞাত না থাকায় সে নিয়ম মানছেন না কেউই। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমিত হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত করা হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরেই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। বিশ্বের অন্যান্য দেশের মতো এক কঠিন সময় পার করে বাংলাদেশ। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে 2023 সালে। গত 5.5 বছরে প্রায় 30,000 মানুষ মারা যায় করোনায়। পরবর্তীতে মানুষ ফিরতে শুরু করে স্বাভাবিক জীবনে। কিন্তু সম্প্রতি করোনার নতুন ধরনের আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন। কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শীতলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকা চলমান আছে। মে মাসে সে সংখ্যা 64, মারা গেছেন 1 জন। তাই বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে নেওয়ার শঙ্কা নেই। তিনি জানান, সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মহামারী আকারে ধারণ করা আমার কাছে মনে হচ্ছে যে ওরকম মহামারী নাও হতে পারে কয়েকটা কারণে। এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপক ভিত্তিক ভ্যাকসিনেশন করা হয়েছে। তো এরপরেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা, আশেপাশে যে বিষয় দেশগুলো আছে সেসব জায়গায় তাদের যে মহামারী তাদের যে কেসগুলো ধরছে সেখানে কিন্তু অ্যাবনর্মাল কেস পেলে তাদের থেকে আইসোলেশন বা তাদের থেকে একটু রেস্ট্রিকশন করা, বাইরে থেকে যারা আসতেছেন। এখন সবচেয়ে বেশি জরুরি বিষয় হচ্ছে মাস্ক পরা। স্বাস্থ্য অধিদপ্তর করোনা সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলতে মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনা দিলেও রাজধানীর মানুষ মানছেন না তার একটিও। ব্যস্ততার কারণে মাস্কটা পরি নাই, এটা আমার ব্যর্থতা, আমি সচেতন না। ইসলাম হাসপাতালে সবাই বলতেছে যে মাস্ক পরে আসতে হবে। এই ভেরিয়েন্টটা নাকি আগের ভেরিয়েন্টের থেকে আরও 5 গুণ শক্তিশালী। সো সেই হিসেবে আমি মনে করি আমাদের সবারই আবার নতুন করে বেশি সচেতন হওয়া উচিত। নতুন করে করোনা আক্রান্তের বিষয় কেউ কেউ অবগত হলেও অনেকে এই ব্যাপারে যেন কিছুই জানেন না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 244 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 138 জনই বরিশাল বিভাগের। তবে সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 138 জন, চট্টগ্রাম বিভাগে 19 জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 26 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 4 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 32 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন এবং রাজশাহী বিভাগে 24 জন রয়েছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে নানা ধরনের উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভিড় করছে রোগী ও তাদের স্বজনেরা। স্থায়ী কোনো চিকিৎসা না থাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকের। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য খাল, নর্দমা ও ড্রেন, যা দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়ে আশেপাশের নদীতে গিয়ে মিশে। অনেকে হয়তো মনে করতে পারেন এসব ময়লা পানি থেকে এডিস মশার উৎপত্তি হয়, কিন্তু না। পরিষ্কার স্বচ্ছ পানি টানা 3 দিনের বেশি জমে থাকলে এ মশার লার্ভা তৈরি হয়। এছাড়া এডিস মশার ডিম 1 বছর পর্যন্ত সজীব থাকে। স্বচ্ছ ও পরিষ্কার পানির ছোঁয়া পেলে এগুলো প্রাণ ফিরে পায় এবং ডেঙ্গুর বংশবিস্তার শুরু করে। ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে গত কয়েকদিন ধরে অসংখ্য রোগী ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। কোনো খাবার খাইতে পারে না, খালি বমি করে। রাতে 2টার সময় প্রচন্ড মাথা ব্যথা, হাত ব্যথা, ওই ঘুমে পুরো শরীরের প্রত্যেকটা জয়েন্ট ব্যথা করতেছে। মাথা ব্যথার জন্য আর হচ্ছে
জ্বর মানে কমেই না, ওষুধ খাওয়াইছি কমে না, পরে ডাক্তারের কাছে আসছি, পরে ডাক্তার মানে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করতে আসছি। শরীর পুরো ব্যথা করে, সিরিক পরে। অসংখ্য নারী পুরুষ ও শিশু হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থতার প্রহর গুনছেন। 4 দিন আগে হইল গিয়ে হঠাৎ করে হাত পা শরীর ব্যথা, তারপরে ঘন্টা 2 পরে শরীরে জ্বর আসছে। প্লেটলেট কমতেছিল, শরীর দুর্বল লাগছে, মানে বারবার বাথরুম যাওয়া লাগতেছে, বমি হচ্ছে, হাত পায়ে ব্যথা ব্যথা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সুস্থ আছি। ডেঙ্গু হলে মশারির ভেতরে থেকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি এর সংক্রমণ রোধ করার উপর তাগিদ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। শরীরে বিভিন্ন জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। যেখানে সেখানে স্বচ্ছ ও পরিষ্কার পানি জমে থাকা দূর করতে পারলে এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধ অনেকটা সম্ভব বলে মনে করেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। ডেঙ্গু 3-তে যেটা হয় সেটা হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাচ্ছে, তারপরে অজ্ঞান হয়ে যাচ্ছে, কনফিউশনে চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। রোগীর সাধারণত 1 থেকে 5-7 দিনটা ফাইব্রাইল ফেজ থাকে এবং 5 to 7 ডেজে গিয়ে মোর সিভিয়ার হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের সাধারণত 10 দিনের মধ্যে খুব অবজারভেশনে রাখতে হবে রোগীকে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ডেঙ্গুকে আসলে অবহেলা করার মতো রোগ নয় আর, কারণ এটা খুব র্যাপিডলি এখন দেখছে ঘন ঘন শক সিনড্রোমে চলে যায়। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, একটু সচেতন হলে মহামারী এই ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের সংলাপের পর তিনি জানান, এ ব্যাপারে আন্তরিকতার সাথে সহযোগিতা করছে দলগুলো। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে 70 অনুচ্ছেদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসএম আরিফের রিপোর্ট। দ্বিতীয় দফায় সংলাপের অংশ হিসেবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন 5টি বিষয় নিয়ে দিনভর আলোচনা হয়। এর মধ্যে 70 অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া স্বাধীন মত দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের ঐকমত্য হয়েছে। যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে কেন একমত হব না? একদিকে যেমন পরিবেশ সৌহার্দ্যপূর্ণ, অন্যদিকে একে অপরের আলাপ আলোচনা থেকে সমৃদ্ধ হওয়া, এঙ্গেজ করা এবং তার মধ্যে থেকে যে গণতান্ত্রিক সহনশীলতা এবং গ্রহণ বর্জনের যে একটা রীতি এখানে তৈরি হচ্ছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা 100তে উন্নীত করার বিষয়ে বেশিরভাগ দলই একমত। তবে এর নির্বাচন পদ্ধতি নিয়ে আরও আলোচনা দরকার বলে মনে করেন সবাই। বোঝাপড়ার জায়গাটা বাড়িয়ে, ঐক্যমতের জায়গাটা বাড়িয়ে জনগণ যে ঐক্যটা দেখতে চায় একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে দেশ এবং জাতির স্বার্থে আমরা আমাদের নিজের পজিশন চেঞ্জ করে কিংবা নিজের পজিশন থেকে একটু সরে আসতেও আমরা সবসময় প্রস্তুত। জাতীয় ঐকমত্য কমিশন দেখা গেছে যে শুধুমাত্র তাদের যে দলগুলোকে তারা আহ্বান করতেছেন, সেই আহ্বান করার ক্ষেত্রে শুধুমাত্র একটি দল এবং তাদের মনা দলগুলার প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার কমতি নেই। এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠিত করতে পারবো। এদিন সংলাপে ছিল না জামায়াত ইসলামীর কোনো প্রতিনিধি দল। পরবর্তী আলোচনায় তারা থাকবেন বলে আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যে ডিসকাশনগুলো ছিল কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুশান্ত রায়াল। সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ সময় জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে জুলাই চার্টার ঘোষণা করা হবে। মানুষ একটি স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। এই সময় অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য $2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। প্রতারণার মাধ্যমে শেয়ার বাজার থেকে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে মোহাম্মদ আক্তার হোসেন বলেন, 3টি কোম্পানির শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছেন। বিনিয়োগ কার্যক্রমে মার্কেট ম্যানিপুলেট করা হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনের সঙ্গে সাকিব সহ আসামিরা জড়িত। আসামিদের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে 256,97,70,304 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ঢাকা সহ সারা দেশে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টিপাত হবে, সেই সাথে ভারী সহ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঢাকা এবং চট্টগ্রামে জলাবদ্ধতা হতে পারে। এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের নদী বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস সিএনজি সংঘর্ষে মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রত্না আক্তার ও তার ছেলে সায়ান এবং একই জেলার তৌহিদুল ইসলাম। তারা সবাই সিএনজির যাত্রী। এদিকে আহত 3 জনের মধ্যে একজন সিএনজি চালক, অপর 2 জন যাত্রী বলে জানা গেছে। কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, বাস চালককে আটক করা যায়নি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমি আমার এই হলো বাগানের পিছন থেকে অ্যাক্সিডেন্টের আমি অন্তত 10 মিনিট পরে আসছি। আসার পরে এই সিএনজির ভিতরে একটা মহিলা পাইছি অক্ষত অবস্থায়। ওইদিকে আমি পরে টাইনা খালি সাইডে আনছি। পরে তো অনেক লোক আসছে। আসার পরে তো মেডিকেল আমি নিজেই উঠিয়ে দিলাম। একটা ছেলে, একটা মহিলা, আর আগে 2 জন কিন্তু চলে গেছে। আর একটা বাচ্চা ছিল এই জায়গায়। এই বাচ্চাটা আরেক সিএনজিতে চলে গেছে।